Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ফার্স্ট অফ অল সরি ফর দ্যাট, আই ওয়াজ বিট ফার্স্টার এই জায়গায় আসার সময়, কারণ পা ভালো হওয়ার পর সত্যিকার অর্থে আজকে একটু বেটার ফিল করছি পায়ে। সো এতদিন স্পোর্টস লাইফটা একটু স্ট্রাগল করতে হয়েছে, বাট আজকে ডক্টরের কাছ থেকেও ক্লিয়ারেন্স পেয়েছি যে সবকিছু ঠিকঠাক আছে। তো আমার কাছে মনে হয় যে স্পোর্টস লাইফ একটা নতুন উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। একদম। আর তুমি যখন স্টুডিওতে ঢুকছিলে তোমার শুজ দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি আজকে খুব একটা স্পোর্টি মুডে আছো এবং খুব ভালো ফিল করছো। এবং আই ওয়াজ লুকিং অ্যাট ইউর ইন্টেনশন যে তুমি আমার জুতোর দিকে সর্বপ্রথম তাকিয়েছিলে। এনিওয়েজ আমরা ঠিক এই মুহূর্তে তাকাতে চাই সামনের দিকে। সামনে বিশ্বকাপ আছে, ইউএসএ ট্যুর আছে, তার আগে জিম্বাবুয়ে সিরিজের একটা ম্যাচ বাকি আছে। শুরুটা বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের প্রসঙ্গ দিয়ে শুরু করছি। সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এই ম্যাচে আগের দিন দুই দলে ছিল বিশ্রামে। বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনাটা কম, তবে বিশ্রামের প্রয়োজন হলে বোলিং ডিপার্টমেন্টে রদবদল হতে পারে। রোববার সকাল 10টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে এই ম্যাচ। জিম্বাবুয়ের সাথে সিরিজে প্রত্যাশিতভাবে 4-0 এগিয়ে বাংলাদেশ। তবে বাস্তবতা হলো জয় পেলেও টাইগারদের পারফরম্যান্স মন জয় করতে পারেনি কারো। বিশেষ করে দলের ব্যাটিংয়ের অবস্থা বেহাল। সিরিজের প্রথম 3 ম্যাচে ব্যর্থ ছিল টপ অর্ডার। সবশেষ ম্যাচে সেই আক্ষেপ ঘুচলেও এদিন দৃষ্টিকটুভাবে বাজে ব্যাটিং করেছে মিডল ও লোয়ার অর্ডার। শেষ 42 রান তুলতে 10 উইকেট হারিয়েছে শান্তর দল। তাই তো সিরিজের শেষ ম্যাচে হলেও হতশ্রী ব্যাটিংয়ের চেহারাটা বদলানোর চ্যালেঞ্জ ক্রিকেটারদের সামনে। তবে ব্যর্থতার অজুহাতও আছে ক্রিকেটারদের কাছে। প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম, নতুন বলে একটু ভালো ছিল, বলটা ব্যাটে আসতেছিল। সার্জেন বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল পেস, একটু আপস অ্যান্ড ডাউন করছিল। এটা হয়তো বাস সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে, যে ওই ফ্লোতেই খেলতে, যে এটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে। টি-20তে প্রথম 6 ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে প্রত্যাশিত স্কোর করতে না পারার সাথে একাধিক উইকেট হারিয়ে ফেলাটা বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা দীর্ঘদিন ধরে। গত ম্যাচে এর ব্যতিক্রম হলেও এই সমস্যাটা কেটে গেছে সেটা ভাবার সুযোগ নেই। তাই তো টপ, মিডল ও লোয়ার 3 জায়গাতেই প্রয়োজন আছে ধারাবাহিকতার। আর সৌম্য সরকার বলছেন, ব্যাটিংয়ে শতভাগ তুষ্ট করতে না পারলেও জয়ের অভ্যাসটাও কম পাওয়া নয়। এই জিনিসটা ফিল করা উচিত সবারই, যার সাথেই ম্যাচ জিতে। ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কিভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কিভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচের প্রতিটিতেই বল হাতে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ, কিন্তু প্রতি ম্যাচেই আবার লোয়ার অর্ডারে গিয়ে প্রতিরোধ করেছে জিম্বাবুয়ে। তাই তো ছন্দে থাকা বোলিং ডিপার্টমেন্টেরও উন্নতির জায়গা আছে। অবশ্যই দেখেন, সবসময় যদি এরকম হতে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটাতে আমাদেরকে নিয়েও চিন্তা করা উচিত, যে রেগুলার সেম জায়গাতে যে ওরা পার্টনারশিপ করতেছে। সো আমাদেরও এটা সবাই মিলে প্ল্যান করছে, বলাররা অবশ্যই যারা বল করছে এবং টিমের সবাই প্ল্যান করছে যে এখান থেকে কীভাবে ওভারকাম করা যায়। সিরিজের শেষ ম্যাচের আগের দিন অনুশীলন করেনি দুই দল। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের আগে এমনকি ম্যাচ শুরুর সময়ও আছে বৃষ্টির সম্ভাবনা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলার আছে। আমাদের সঙ্গে ঠিক এই পর্যায়ে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন মিস্টার সেলিম শাহেদ, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেলিম ভাই চলে আসবেন, আপনি আমন্ত্রণ আপনাদের স্পোর্টস লাইভে। থ্যাংক ইউ। এই পাশটায় সঞ্জন, আমার মনে হয় লেডিস ফার্স্ট আজকে। একদম শুরুতে তুমি আমাকেই আগে আসতে দিয়েছো, ধন্যবাদ সামি। বাই দ্য ওয়ে, ভাইয়া নিশ্চয়ই ভালো আছেন আপনি? সিরিজ তো চলছে, 4-0 এগিয়েও আছে বাংলাদেশ। কালকে আরেকটা ম্যাচ আছে। 5 ম্যাচের এই সিরিজে 4-0 কি স্কোর লাইনটা? 5-0 স্কোর লাইন থাকবে নাকি 4-1 হতে যাচ্ছে স্কোর লাইন? আমি তো চাই 5-0 হোক, কারণ আমরা উইনিং কিন্তু ইটস এ ভেরি গুড হ্যাবিট, মানুষের কনফিডেন্স লেভেল বাড়ায়। আর আপনি যখন জিততে থাকবেন, সেই কনফিডেন্স নিয়ে যখন আমরা ওয়ার্ল্ড কাপে যাব, তখন আমাদের জন্য আরও পজিটিভ থাকবে এবং মাইন্ডসেট অনেক স্ট্রং থাকে। তো আমার মনে হয় যে উইনিং কম্বিনেশন এবং উইনিং অ্যাটিটিউড নিয়ে থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সেলিম ভাই, হারাথনের 2 ছেলে আলাল এবং দুলাল, এখন বাংলাদেশ এবং পাকিস্তান যদি আমি ধরে নিই আসলে এই জায়গাটা, এই দুইটা টিম এখন পর্যন্ত স্কোয়াড ডিক্লেয়ার করে নাই। এইটা কি আসলে সাবকন্টিনেন্টাল এক ধরনের প্রেশার, অডিয়েন্সের এক ধরনের প্রেশার থাকে যে আপনি টিমটা ডিক্লেয়ার করলেন, অনেক কন্ট্রোভার্সি হবে, টিমের মনোবলটা যাতে ভেঙে না যায়, এই কারণে কি এই দুইটা দল এরকম স্ট্র্যাটেজি অবলম্বন করছে? আসলে এটা কি কারণে হচ্ছে এটা কনসার্ন অথরিটি বলতে পারবে। তো তবে যেটা মনে হয়, যেহেতু টি-20 সিরিজ চলছে, খেলা শেষ হওয়ার পরে যদি তারা হয়তো রাইট ফ্রেম অফ মাইন্ডে থাকবেন, তো নেক্সট ম্যাচটাও দেখতে পারবেন সব খেলোয়াড়দেরকে, তারপরে হয়তো সিদ্ধান্ত নিতে এবং ফাইনাল টিম অ্যানাউন্স করতে তাদের জন্য সুবিধা হবে আর কি। একটু যদি জিজ্ঞেস করি যে অলমোস্ট আমাদের আসলে সত্যিকারের অর্থে
প্লেয়ারই আছে পুলে 18-19 জন, এর বাইরে তো যাওয়াও খুব বেশি পসিবল না। কিন্তু আমরা সিগনিফিক্যান্ট কয়েকটা দলের বৈশিষ্ট্যের কথা যদি বলি, ভারত আমরা দেখেছি ফ্রন্টলাইন 4 জন স্পিনারকে রেখেছে স্কোয়াডে, যেটা খুব সারপ্রাইজিং ছিল। অস্ট্রেলিয়া ভেরি মাচ সারপ্রাইজিং, অ্যাস্টন এগারকে তারা কাম ব্যাক করিয়েছে অ্যাজ আ লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। অলমোস্ট প্রত্যেকটা দলই স্কোয়াডে সারপ্রাইজিং কিছু চেঞ্জ স্পিনারদের পয়েন্ট অফ ভিউ থেকে করছে। সো আমি যদি আপনার টিমটা জানতে চাই 15 জনের দলটা, সেক্ষেত্রে আপনি কি স্পিনারদের আধিক্য চাইবেন কন্ডিশন বিবেচনা করে? দেখুন, এটা টোটালি নির্ভর করে উইকেট কন্ডিশনের উপরে। এখন কোন উইকেটে আমাদের খেলা হচ্ছে যেটা খুব ইম্পর্ট্যান্ট। এখন ইউএসের কোথায় খেলা হবে বা ওখানে যে উইকেট কন্ডিশন তার উপর নির্ভর করবে আমরা কি 3 জন স্পিনার খেলাবো না 2 জন স্পিনার খেলাবো। আর আমাদের যেটা প্লাস সাইড আছে যে সাকিব হিমসেলফ ইজ এ বোলার, ইজ এ ব্যাটসম্যান, তো ও একাই 2 জন প্লেয়ারের কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি ধরেন 3 জন পেসার এবং তার সাথে যদি আরেকজন স্পেশালিস্ট স্পিনার থাকে তাহলে 5 জনের কাজ হয়ে যায়। মাহমুদুল্লাহও ক্যান বি ইউজফুল স্পিনার। সো সব কিছু মিলিয়ে নির্ভর করছে টোটালি উইকেট কন্ডিশনের উপরে। যেহেতু আপনি ইন্ডিয়া যেটা বলছেন, অস্ট্রেলিয়া যেটা বলছেন, যেই পদক্ষেপ নিয়েছে, নিশ্চয়ই এখানে এমন কোনো উইকেটে খেলার সম্ভাবনা রয়েছে যেখানে হয়তো স্পিন ধরার সম্ভাবনা বেশি। তো এটা নির্ভর করছে আমাদের কর্মকর্তাদের উপর, প্লাস কোন উইকেটে আমাদের খেলা হতে যাচ্ছে তার উপর নির্ভর করছে। অন দ্যাট নোট, আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু স্ট্যাটিস্টিক্সগুলো ক্লিয়ার করতে চাই, স্ট্যাটিস্টিক্সের জায়গাটা কিংসটাউন, যে জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশকে প্রথম রাউন্ডে 2টা ম্যাচ খেলতে হবে, কিংসটাউনে যে সমস্ত স্পিনাররা 5 উইকেট নিয়েছেন টেস্ট ম্যাচ ক্রিকেটে, তাদের নামগুলো যদি বলি, কার্ল হুপার, সুলেমান বেন, মুতাইয়া মুরালিধরন, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, অর্থাৎ স্পিনারদের একটা ডমিনেশন কিংসটাউনে রয়েছে। সেটা টেস্ট ম্যাচ ক্রিকেটে। টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি ডমিনেশন যাদের, তাদের মধ্যে জুলফিকার বাবর, পাকিস্তানি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, সাইদ আজমাল রয়েছেন, শাহিদ খান আফ্রিদি রয়েছেন, সুলেমান বেনের কথা বলছিলাম, সুনীল নারায়ণ, স্যামুয়েল বদ্রি। তার মানে বোঝাই যাচ্ছে বাংলাদেশের যে ভেন্যুতে সত্যিকার অর্থে খেলা হতে যাচ্ছে সেই জায়গায় স্পিনারদের একটা ডমিনেশন রয়েছে। সেটা তাদের সেখানকার যে লোকাল টি10 লিগ হয় সেখানেও দেখা যায় ওই ভেন্যুতে স্পিনারদের ডমিনেশন আছে। সো টিম ম্যানেজমেন্ট হয়তো বা সেলিম ভাই সেই জায়গাটা চিন্তা ভাবনা করতেও পারে। দর্শকদের উদ্দেশ্যে আমরা স্ট্যাটটা বললাম, একটা রিপোর্ট দেখবো সেলিম ভাই, রিপোর্টটা দেখে এসে আমরা ফেরত আসতে চাই আবারও সেলিম সাহেদের কাছে। বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের হতশ্রী চেহারা দুশ্চিন্তার কারণ, বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা খুবই দৃষ্টিকটু বলছেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন এবং নির্বাচক হাবিবুল বাশার। লিটন দাসের অফ ফর্মটাও বড় ক্ষতি করেছে বলে মনে করছেন তিনি। তবে বিশ্বকাপে টাইগারদের ভালো করতে হলে পাওয়ার প্লেতে বড় স্কোর করার বিকল্প নেই বলেছেন বাশার। সুমন ভাই, বোর্ড সভাপতির একটা বাইট দিয়ে শুরু করে উনি বলেছিলেন যে বাংলাদেশ দলের ব্যাটিং দেখে তো ভয় লাগছে। আপনার আসলে দেখে কেমন লাগে? আর একটু বেটার ব্যাটিং আশা করেছিলাম ডেফিনেটলি। আই মিন চিটাগাংয়ে তো খুব ভালো উইকেট ছিল, সেখানেও কিন্তু আমরা খুব ভালো ব্যাটিং করতে পারিনি। মিরপুরে উই হ্যাড এ গ্রেট স্টার্ট, যেখান থেকে আমাদের অ্যাটলিস্ট 180 করা উচিত ছিল, 200 রান করা উচিত ছিল। একটা উইক টিমের সাথে আমরা খেলছি, বোলিংটাও অত স্ট্রং না। এরকম এই ধরনের টিমের সাথে ব্যাটিংটা ডেফিনেটলি এক্সপেকটেশন আরও বেশি ছিল। আপনার যেই সময় ছিলেন, ইনফ্যাক্ট আমি যে স্পেশালি টি20 ফর্ম্যাটটার কথা বলি, তখন কিন্তু দলের ফর্ম বেশ ভালো ছিল, আমরা কোয়াইট ভালো করছিলাম, আমরা ইংল্যান্ডের সাথেও জিতেছিলাম। হঠাৎ কি এমন হলো যে দলটা এতটা ছন্দপতন, বিশেষ করে ব্যাটিং লাইন আপ? টপ অর্ডার রান করছে না। হ্যাঁ, আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু খুব ভালো করছিলাম টি20-তে। আমার মনে হয় লাস্ট 11 ওয়ার্ল্ড টি20-র মধ্যে 10টাই জিতেছিলাম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে 3-0 হারিয়েছিলাম। যেটা করছে যে আমাদের টপ অর্ডার থেকে রানটা একটু কম হচ্ছে। অফ ফর্মে চলে যাওয়া কিংবা কন্ট্রিবিউট না করাটা, ইম্প্যাক্টফুল ইনিংস না খেলাটা দলকে আসলে বেশি সমস্যায় ফেলছে। বিকজ আপনি একজন ওপেনারকে অনেকদিন ধরে যাচ্ছেন, তিনি যখন ফর্মে না থাকেন নতুন কাউকে আবার ট্রাই করতে হয়, সেই সময়টা আসলে আমাদের হাতে মনে খুব বেশি নেই। টি20 বিশ্বকাপে ভালো করতে হলে এই অল্প সময়ের মধ্যে কোন জায়গাটাতে ইমপ্রুভ করতে হবে বা করার সুযোগ আছে? টি20-তে কিন্তু আমাদের বিগেস্ট প্রবলেম ছিল এই লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে তার আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল আমরা পাওয়ার প্লেতে বেশি রান করতাম না। পাওয়ার প্লেতে উইকেটও পড়ে যেত, আর উইকেট না পড়লেও রানটা 40 ঘরে থাকতো। এখন তো ক্রিকেট ডিফারেন্ট ফর্মেটে চলে গেছে, সবাই পাওয়ার প্লেতেই চেষ্টা করছে 100 রান করতে, বাট পাওয়ার প্লেতে 50+ রান করাটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের সময় দল নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, সবাই করেছে আমি বলবো না, কিছু জায়গায় অনেক হয়েছে। এখন তার কয়েকদিন পরে হয়তো বিশ্বকাপের একটা দল দিয়ে দেবে, আপনার কাছে কি কোনো চেঞ্জ মনে হচ্ছে? আমি জানি না আসলে নতুন নির্বাচক কমিটি কী চিন্তা ভাবনা করছেন, বাট তারা যেটাই চিন্তা ভাবনা করবেন, অবশ্যই বিশ্বকাপ সবসময় প্রেশার গেম, শুধু মাঠে না, মাঠের বাইরে অনেক প্রেশার থাকে, কারণ বিশ্বকাপের দলটা নিয়ে আসলে কাটাছেড়া অনেক বেশি হয়। আমি আশা করব যে সবার কাছ থেকে যে বিশ্বকাপ যখন দলটা দেওয়া হবে, সবাই আমরা দলটাকে সাপোর্ট করি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট।
কারণ দলটা যখন তৈরি হয়ে যাবে সেটা আমাদের বিশ্বকাপ দল হবে, আমাদের সবার বিশ্বকাপ দল হবে। সেই দলটাকে সমর্থন দেওয়াটা মানে খুব ইম্পর্টেন্ট আমাদের সবারই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। দর্শক, বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো করতে হলে উন্নতি করতে হবে ব্যাটিংটাতে, সেটাই একমাত্র সাফল্যের চাবিকাঠি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার সেলিম সাহেব। সেলিম ভাই, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম অফ এয়ারেও, শান্ত কিন্তু এখন অফ ফর্মে আছেন, লিটন দাসও অফ ফর্মে আছেন। সেক্ষেত্রে বিশ্বকাপের মতো একটা আসরে শান্ত নন পারফর্মিং একটা ক্যাপ্টেন দলকে কতটুকু ইন্সপায়ার করতে পারে, আর একই সাথে লিটন দাসের অফ ফর্মটা আসলেই কি দলকে ভোগাচ্ছে? দেখুন, যে কোনো দলের টপ অর্ডারের ব্যাটসম্যান যদি রান না করে তাহলে সেটা সবসময় একটা দুশ্চিন্তার কারণ হয়ে যায়। আর যদি আমাদের টপ অর্ডাররা কনসিস্টেন্টলি পারফর্ম না করে তাহলে আমাদের জন্য জেতা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং স্পেশালি টাফ টিমদের সাথে আপনার ডিসেন্ট স্কোর না থাকলে আপনি সেটা ডিফেন্ড করা ভেরি ভেরি ডিফিকাল্ট। তো এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে লিটন দাস হোক বা শান্ত হোক, এদেরকে ক্লিক করতে হবে। কারণ যেই জ্যাক ওপেনিং টপ অর্ডার 1 2 3 4 মাস্ট ক্লিক, মানে টপ অর্ডারের লং ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা ডিসেন্ট টোটাল করার জন্য আমাদের টপ অর্ডার 1 2 3 4 থেকে অ্যাটলিস্ট একজন বা দুজনের বড় ইনিংস 40-50 লম্বা ইনিংস খেলতেই হবে, যে টি-20তে আমরা যদি ভালো স্কোর করতে চাই। তো এই জায়গাটা আমাদের একটা মানে চিন্তার বিষয় আছে এই মুহূর্তে। যদি আমরা ভালো করতে চাই আমাদের যে প্লেয়াররা স্পেশালি টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে আন্ডার এনি সার্কামস্টান্সেস, আদারওয়াইজ কিন্তু আমাদের জন্য ওয়ার্ল্ড কাপে ম্যাচ জেতা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। টি-20 বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে 50 উইকেট নেওয়ার কীর্তি গড়ার পথে সাকিব আল হাসান। 47 উইকেট নেওয়া সাকিব টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী। সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ানিন্দো হাসারাঙ্গা, তার উইকেট সংখ্যা 31টি। এছাড়া 2007 থেকে 2024 সব টি-20 বিশ্বকাপে খেলা 2 ক্রিকেটারের একজন হবেন সাকিব। রেকর্ড আল হাসান নামের সাথেই যার রেকর্ড শব্দটি অবিচ্ছেদ্য। 47 উইকেট নেওয়া সাকিব টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয়ের সামনে হাতছানি অনন্য এক রেকর্ডের। সব ঠিক থাকলে এবারে আরেকটি টি-20 বিশ্বকাপ খেলবেন সাকিব আল হাসান, আর 3টি উইকেট পেলেই বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে 50 উইকেট নেওয়ার কীর্তি করবেন তিনি। শীর্ষ 5 উইকেট শিকারীর বাকি সবাই যে অবসরে। বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ানিন্দো হাসারাঙ্গা, তার উইকেট সংখ্যা 31টি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের তালিকায় সবার উপরে সাকিব। 36 ম্যাচে তার উইকেট 47টি, দুয়ে থাকা আফ্রিদির উইকেট 34 ম্যাচে 39টি, আর তৃতীয় স্থানে মালিঙ্গার সংগ্রহ 31 ম্যাচে 38 উইকেট। চোট না থাকলে সাকিব যে এবারে বিশ্বকাপ খেলবেন সেটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে সাকিব খেললে নতুন আরেকটি কীর্তি করবেন তিনি। 2007 থেকে 2024 সব টি-20 বিশ্বকাপে খেলা 2 ক্রিকেটারের একজন হবেন সাকিব, তার সঙ্গী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের পর টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন সাকিব। সাকিবের 36 ম্যাচের বিপরীতে রোহিত এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে খেলেছেন 39টি ম্যাচ। এবারের বিশ্বকাপে দেখা যাবে এমন ক্রিকেটারদের মধ্যে সাকিব রোহিতের পর সর্বোচ্চ 34টি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ 10-এ আছেন সাকিব। অষ্টম স্থানে থাকা সাকিব 36 ইনিংসে 23.93 গড়, 122 স্ট্রাইক রেটে করেছেন 742 রান। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক অবশ্য বিরাট কোহলি। 25 ইনিংসে তার রান 1141, গড় অবিশ্বাস্য 81.50, স্ট্রাইক রেট 131.30। রেকর্ডে রেকর্ডে রাঙাবেন সাকিব। বিশ্বকাপে লাল সবুজের সাফল্যে গর্জে উঠবে বাংলাদেশ। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। সাকিব আল হাসানকে নিয়ে আমরা একটা রিপোর্ট দেখছিলাম, ডেফিনেটলি 2-in-1 এবং ক্রাঞ্চ গেমগুলোতে সাকিব আল হাসানের ইম্পর্টেন্সটা বোঝা যায় সাদা বলার ক্রিকেটে ব্রেক থ্রুর ক্ষেত্রে। টু বি ভেরি অনেস্ট, রিসেন্ট পাস্টে অ্যাজ আ স্পিনার ক্রাঞ্চ গেম স্পেশালিস্টকে খুব বেশি দেখা যায়? দেখুন, যারা প্রুভেন ট্যালেন্ট তারা যে কোনো সময় রিভাইভ করে। তো সাকিব হচ্ছে প্রুভেন ট্যালেন্ট এবং গ্লোবালি অ্যাকসেপ্টেড ট্যালেন্ট। সো সাকিবের কম্পিটেন্স নিয়ে কোনো কথা বলার মতো অবস্থা আমাদের কারোই নাই। তো ওর যে যোগ্যতা এবং ওর যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে এটা প্রশ্নের ঊর্ধ্বে আমার কাছে। তো যে জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে ও যদি ওর 100% এফর্ট দিতে পারে, ও বোলিংয়েও ভালো করবে এবং ব্যাটিংয়েও ক্লিক করবে। এবং ও অনলি প্লেয়ার যে ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারে বাংলাদেশ টিমে এবং একজন স্পিনার হিসেবেও খেলতে পারে। তো ও 2-in-1 হিসেবে খেলতে পারে বাংলাদেশ দলের জন্য। মিডল অর্ডার নিয়ে যদি একটু কথা বলি, এটা একটু স্বস্তিদায়ক বা সাম্প্রতিক সময় সেরা মিডল অর্ডার লাইন আপ কিনা? তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, ফলোড বাই রিশাদ অ্যাজ আ টেলেন্ডার বেশ ভালো হিট করছে। সাম্প্রতিক সময় এটা ওয়ান অফ দ্য বেস্ট লাইন আপস কিনা?
অবশ্যই আমার কাছে স্পেশালি জাকির আলীকে খুব বেশি পছন্দ হয়, কারণ ওর সবচেয়ে বড় জিনিস যেটা যে ও ইনিংস ক্যারি করে এবং ইনিংস ক্যারি করে শেষ করে, ইয়াং প্লেয়ার এবং ওর ফিউচার খুব ব্রাইট আমার কাছে লাগে, এবং ও যদি কন্টিনিউ করতে পারে ও বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অ্যাসেট হবে। তাওহিদ হৃদয় নিঃসন্দেহে তহিদ হৃদয় কনসিস্টেন্টলি পারফর্ম করছে, বা তহিদ হৃদয় ধরেন অনেক আনঅর্থোডক্স এবং অনেক রিস্কি শটও খেলে ফেলে, কিন্তু জাকিরের যেটা বিষয় যেটা আছে ও রিস্ক নিলে ও খুব ক্যালকুলেটিভ রিস্ক নেন, এবং দুইজনের মধ্যে যদি তুলনা করেন আমি, তহিদ নিঃসন্দেহে ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু জাকির যেটা আছে খুব কুল হেডেড ফিনিশার। সেলিম ভাই, এই যে আনঅর্থোডক্স ট্যালেন্টটাকে অ্যাডাপ্ট করা, এটা মডার্ন ডে টি-20-র জন্য কতটুকু ইম্পর্টেন্ট? দেখুন, আনঅর্থোডক্স ট্যালেন্টের যদি শুরু বলি সেটা ছিল এবি ডিভিলিয়ার্স, যে সে 360 ডিগ্রি শট খেলা শুরু করেন। তো তহিদ হৃদয়ের ভিতরে কিছু অ্যাডিশনাল এবিলিটি আছে যেটা সে আনঅর্থোডক্স শটগুলিও সে টাইমিং করতে পারে, যেটা খুব কম প্লেয়ার করতে পারে। তো এই ধরনের কিছু জিনিস যেটা আছে, যেটা ধরেন আপনি প্র্যাকটিস করে হয় না, ন্যাচারাল কিছু গিফটেড ট্যালেন্ট লাগে, সেই ট্যালেন্টের অ্যাপ্লিকেশন হলে এটা হয়। তো এ ধরনের কিছু এক্সেপশনাল কেসেস থাকবে, তবে একটা জিনিস কি আমাদের ফোকাস করতে হবে, যে জিনিসগুলো আমরা মাস্টার করতে পারি সেটার উপরে আরও বেশি ফোকাস করা, কারণ আপনার যেগুলো সে ফর এক্সাম্পল রিভার্স সুইপ, আপনার একদিন লাগবে আরেকদিন নাও লাগতে পারে, কিন্তু আপনি ওভার দ্য টপ স্ট্রেট সাইড স্ক্রিনে যেটা মারবেন ওটা 10টার ভিতরে 9টাই আপনি টাইমিং করতে পারবেন, কিন্তু রিভার্সে আপনি যদি প্র্যাকটিস করেনও, আপনি আটটা যদি ট্রাই করেন, 8টার ভিতরে 4টা আপনার টাইমিং হবে, 4টাতে আপনার আউট হওয়ার চান্স বেশি। কনভেনশনাল জায়গাটা নিয়ে কথা বলছেন সেলিম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের টাইমটা আসলে ওভার হয়ে গেছে, থ্যাঙ্কস ফর হ্যাভিং ইউ। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।